আজ পাঠ করে শোনাব মঞ্জুলিকা রায়ের লেখা ছোট গল্প চিরন্তন। গিন্নি, বুড়ো কোথায়? ওকে ডাকো তো। বলতে বলতে বাজারের ব্যাগখানা রান্নাঘরের দাওয়ার সামনে নামিয়ে রাখলেন অমরনাথবাবু। কেন, মেয়েকে তোমার কিসের দরকার? সে বাড়ি নাই, সেন দিদি ডাকলো তাই ওদের বাড়িতে গেছে। সেন দিদি ডাকলো? ভেঙে উঠলেন অমরনাথবাবু। হাজারবার মানা করে দিয়েছি না, বুড়ো যেন ওই বাড়িতে না যায়। কিন্তু তোমাদের মা মেয়ের লজ্জা শরম বলে তো কিছু নেই। এদিকে যে লোকের কথায় আমার লজ্জায় নাক কাটা যায়। কোন লোক কি কইল শুনি? তুমি শোনো বলেই তারা শোনায়। কই, আমাগো তো কেউ কিছু শোনাইতে আসে না। তুমি ঘর থেকে বের হও কোথায় যে শোনাবে? আর তোমার মেয়েটা তো হদ্দ বোকা, ওরা ওকে দিয়ে বাচ্চা ধরায়। বাড়ুজ্জে বুড়ো আজ বটতলায় দেখেছে সোমনাথের ছেলেকে কোলে নিয়ে বুড়োকে যেতে। আমাকে হেসে হেসে শোনালো যে ভালো বুদ্ধি করেছ ভায়া, বাচ্চাকে বশ করলে সেনগিন্নিও বশ হয়ে যাবে। তোমারে কইল আর তুমি চুপ কইরা শুইনা চইলা আইলে। আমার সামনে কইলে আমি ঝেঁটিয়ে ওর বিষ ঝাইরা দিতাম। বিটলে বামুন নাতনির বয়সী কচি মাইয়ারে লইয়ে মস্করা করে। সে কথা থাক, ওদের বাড়িতে বুড়ো না যাওয়াই ভালো। ওরা কি আমাদের কখনো আপনজন ভেবেছে? তাহলে তুমি যখন সোমনাথের সাথে বুড়োর বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে, তখন সেনগিন্নি কেমন ক্যাটক্যাট করে কথা শুনিয়েছিল, ভুলে গেছো? না, ভুলবো কেন? কিন্তু মেয়েটার সাথে কেউ ভালো মুখ করে দুটো কথা কয় না। সমস্ত বিধবা বলে এড়িয়ে চলে। ও থাকে কি নিয়ে? ঘরে একটা টিভিও নেই যে কিছু দেখে খানিকক্ষণ নিজের অবস্থাটা ভুলে থাকবে। ইস, টিভিও চাই। কথায় বলে না, খেতে পেলে শুতে চাই। তোমাদের মা মেয়ে সেই দশা হয়েছে। সব কিছুর মূলে রয়েছে তুমি। কোনো খোঁজ খবর ছাড়াই একটা মাতাল দাঁতালের হাতে মেয়েটাকে তুলে দিলে। সে মাতাল হয়ে ট্রেন থেকে পড়ে মরল। বাচ্চা আমার 6 মাসের মধ্যে হাতে শাঁখা নোয়া খুইয়ে ঘরে ফিরে এলো। শাশুড়ি মাগি এত বদমাস যে ওর গয়নাগুলো পর্যন্ত কেড়ে নিল। একটা মানুষ বাঁচে কি নিয়ে? ওই জন্যই তো টিউটোরিয়ালে ভর্তি করিয়েছি। মুখে রক্ত তুলে এই বয়সেও কাজ করে যাচ্ছি। না, বুড়োকে দাঁড় করাতে হবে। একটা সরকারি চাকরি হলে বুড়োর একটা হিল্লে হয়, নইলে আমি মরলে তোমরা খাবেটা কি? খাওয়ার খোঁটা শুনে মনোরমা আরও রেগে আগুন হয়ে উঠলেন। গলা শির ফুলিয়ে চেঁচাতে লাগলেন। খাওয়া নিয়ে কইতে তোমার লজ্জা লাগলো না? তোমার পয়সায় আমরা খাই নাকি? খাওয়া বলতে তো সেই আমার লাগানো বাগানের কচু ঘেঁচু আর সপ্তাহে 1-2 বার পিছনের ডোবা থেকে ধরা তেলাপিয়া আর রেশনের চাল। ওইটুকু আমাদের তুমি না থাকলেও জুটে যাবে। এরপর দুজনের মধ্যে ঘোর কলহ শুরু হয়ে গেল। মনোরমা শত মন কষাকষিতে যে কথাটি কখনো তোলেন না, আজ সেই নিয়ে খোঁটা দিয়ে বসলেন। এই দম্পতির প্রথম সন্তান অনিক বা খোকা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। 10 বছর আগে একটি দুর্ঘটনায় সে মারা যায়। অনিক হায়ার সেকেন্ডারিতে ন্যাশনাল স্কলারশিপ পেয়ে যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল। স্কলারশিপ ছাড়া বাকি খরচ টিউশনি করে ওঠাতো। বাবার থেকে কখনো কিছু নিত না। ফাইনাল পরীক্ষা দিয়ে বন্ধুদের সাথে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল। ফেরার সময় বাস এক জায়গায় খানিকটা বাম্প করায় ওর মাথা সিটের পিছনের দিকে ঢুকে যায় আর ও অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে গিয়েও ওকে আর বাঁচানো যায়নি। ডাক্তাররা বলেছিলেন ইন্টারনাল হ্যামারেজ। মনোরমার খোকার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া নিয়ে প্রচুর আপত্তি ছিল, কিন্তু খোকার আগ্রহ দেখে মনকে লুকিয়ে অমরনাথ মত দিয়েছিলেন। মনোরমা এই কারণে খোকার মৃত্যুর জন্য অমরনাথকে খানিকটা দায়ী করেন। সাধারণত মনোরমা এই প্রসঙ্গ কখনো তোলেন না। আজ মেয়েকে নিয়ে কথা হওয়ায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সেই পুরনো কথা তুলে বসলেন। অমরনাথের কানে যেন গরম সীসা ঢেলে দেবার মতো ওই বিষাক্ত কথাগুলো ঢুকছিল। তিনি খানিকক্ষণ ফ্যাল করে নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে উঠোন ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন। বাড়ির বাইরে এসে অমরনাথের মনে হলো মনোরমা কি নিষ্ঠুর। খোকা তার প্রাণ ছিল, আর ও অবলীলায় বলে দিল খোকাকে তুমিই খেয়ে ফেলেছ।
এদের জন্য এই বুড়ো বয়সে অশক্ত শরীরে তিনি একটা প্রাইভেট কোম্পানিতে প্রায় 10 ঘন্টা কাজ করেন। আসা যাওয়া মিলিয়ে আরও 3 ঘন্টা লেগে যায়। আগেও একটা ছোট কোম্পানিতেই ছিলেন। রিটায়ার করার পরে যা পেয়েছিলেন তা মেয়ের বিয়ে দিতেই শেষ হয়ে গেছে। মনোরমা যাই বলুক, জামাই মাতাল ছিল না, তাদেরই কপাল মন্দ। তাই ছেলে জামাই দুজনেই দুর্ঘটনায় অসময়ে চলে গেল। অমরনাথের বারবার মনে হচ্ছিল কার জন্য বাঁচবেন, কেনই বা বাঁচবেন। এই ভেবে তিনি রেল স্টেশনের দিকে হাঁটা লাগিয়েছিলেন। তাদের স্টেশনের দিকে নয়, সেদিকে চেনা মানুষের সাথে দেখা হবার সম্ভাবনা, তাই পরের স্টেশনের দিকে যান। খোকা ওপরে একা একা রয়েছে, তিনিও ওর কাছেই চলে যাবেন। খোকার কথা ভাবতেই চোখে জল এলো। সেই ছোট্টটি থেকে কিছু খেয়ে ভালো লাগলে, খা বাবা, এটা খা বলে তার মুখে গুঁজে দিত। মায়ের পাশে নয়, বাবাকে জড়িয়ে ধরে ঘুমোতো। কখনো কোনো কিছুর আবদার করেনি, খুব বুঝদার ছিল। সেই কত আশার ছেলে, যা রাস্তার পাশে দাঁড়ানোর কথা, সে কবেই চলে গেছে না ফেরার দেশে। অমরনাথবাবু হাঁটতে থাকেন। ধীরে ধীরে সূর্যের তাপ বাড়তে শুরু করেছে। তিনি কুলকুল করে ঘামছিলেন। বয়স হয়েছে, আজকাল একটু হাঁটলেই হাঁপ ধরে। তার উপর ছাতাটাও আনেননি। কষ্ট হচ্ছিল, কিন্তু মানসিক কষ্ট এতটাই হচ্ছিল যে শারীরিক কষ্ট তখনও সেইভাবে অনুভব করছিলেন না। মনে মনে ভাবছিলেন যে সব কষ্টকে ঈশ্বর তারই ঝুলিতে ঢেলে দিয়েছেন। খোকা 7 বছর পরে বুড়ো জন্মালো। খোকা বাপ নেওটা বলে মনোরমা প্রথম থেকেই মেয়েকে অতিরিক্ত আদর দিত। 5 বছর পর্যন্ত বুকের দুধ খাইয়েছিল, কোল থেকে নামাতোই না। সারাক্ষণ পুঁটুলির মতো মেয়েকে কোলে করে ঘুরত। স্বাভাবিকভাবেই বুড়ো তার মায়ের নেওটা হলো, আর পড়াশোনায় অমনোযোগী। তারপর বুড়োর ক্লাস 10-এ খোকা চলে গেল। শোকে দুঃখে দুজনেই সেই সময় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। বুড়োর দিকে সেইভাবে নজর দিতে পারেননি। তখনই বুড়ো বাড়ির চেয়ে বেশি পাশে সেনদের বাড়িতে সময় কাটাতে লাগলো। হয়তো সেই সময় সোমনাথের সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়। সোমনাথ ছেলে ভালো, ওদের পারিবারিক অবস্থাও ভালো। পাড়ার লোকেদের ওদের একসাথে ঘোরাঘুরিটা চোখে পড়েছিল। তিনিও জানতে পেরে মনোরমাকে সাবধান করে দিয়েছিলেন। বুড়ো গ্রাজুয়েট হবার পরে মনো গিয়েছিল ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। ততদিনে সোমনাথও ভালো চাকরি পেয়েছে। সেনগিন্নি মনোরমাকে বিধিয়ে বিধিয়ে অনেক কিছু শুনিয়েছিলেন। বাড়ির পাশে কুটুম ঘরে তাদের আপত্তি আছে, জানিয়ে না বলে দিয়েছিলেন। অপমানিত মনো ঠিক করেছিল সোমনাথের চেয়ে ভালো পাত্রে মেয়ের বিয়ে দিয়ে দেখিয়ে দেবে। সেই মতন অনেক খরচাপাতি করে ভালো জামাই এনেছিলেন। কিন্তু 6 মাসের মধ্যে মনো শাঁখা সিঁদুর খুইয়ে ঘরে ফিরে এলো। মাঝখান থেকে তার সব সঞ্চয়টুকু শেষ হয়ে গেল। সেনবাড়িও বসে থাকেনি। বুড়োর বিয়ের কয়েক মাসের মধ্যে সোমনাথেরও বিয়ে হলো, আর সোমনাথ বউ নিয়ে কলকাতায় থাকতে চলে গেল। কিন্তু এদিক দিয়ে বুড়োর সাথে সোমনাথের কপালের মিল আছে। 1 বছরের মধ্যে ছেলের জন্ম দিতে গিয়ে ওর বউ মারা যায়। বাচ্চাটা এখন ঠাকুরমার কাছে থাকে। বুড়ি বাচ্চা সামলাতে পারে না, তাই বুড়োকে ডাকাডাকি করে। কিন্তু এতে পাড়ার লোকেরা মজা পায় আর নানা রকম কানাঘুষো করে, যেটা অমরনাথের পক্ষে খুব অপমানজনক লাগে। হাঁটতে হাঁটতে জল তেষ্টা লাগছিল। সূর্য তখন মাঝ আকাশে। সকাল থেকে কিচ্ছু খাওয়াও হয়নি। ক্ষুধা পিপাসায় কাতর হয়ে উঠলেন অমরনাথ। পকেটে হাত দিয়ে দেখেন মাত্র 10টি টাকাই রয়েছে। তাতে অবশ্য ক্ষতি নেই, কারণ তিনি তো মরতেই চলেছেন। কিন্তু তার আগে একটু জল খেতে হবে। রাস্তার ধারের একটা চায়ের দোকান থেকে একটু জল চেয়ে নিয়ে খান। তারপর দোকানের বেঞ্চে বসে বিশ্রাম নেন। 1 কাপ আগে থেকে ফোটানো কড়া চা, দোকানের পিড়াপিড়িতে 2টো বিস্কুটও নেন। গায়ের কারিগরের তৈরি বিস্কুট, ভালো না, গুমসো গন্ধ আছে। খানিকক্ষণ বসে বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করেন। অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে হাঁটছিলেন। হঠাৎ নাকে একটা চেনা গন্ধ আসায় থমকে গেলেন। কোথায় স্টেশন যাবার পাকা রাস্তা। তিনি পায়ে চলা কাঁচা রাস্তায় চলে এসেছেন ভুল করে। বাঁশঝাড় থেকে সদ্য খসে পড়া পাতা মারালে এক ধরনের মিষ্টি সুবাস বের হয়। সেই ছেলেবেলার পাঠশালায় যাবার পথে চেনা সুগন্ধ তাকে পুরনো দিনে নিয়ে যায়। ছোটবেলাটা কত সহজ সরল ছিল। না, তখনও তারা গরিবই ছিলেন।
কিন্তু কোনো চিন্তাভাবনা ছিল না, মায়ের ভালোবাসায় ভরা নিশ্চিন্ত আশ্রয় ছিল। যেখানে দাঁড়িয়ে আছেন সেটা একটা চাষিবাসী গ্রাম মনে হচ্ছে। চারদিকে বাঁশঝাড়, ডোবা, তারপর দিগন্ত বিস্তৃত ক্ষেত। কলাইয়ের ক্ষেতের আলপথ ধরে হাঁটতে হাঁটতে কিছু কচি কলাই তুলে মুখে দেন। তাজা শস্যের সুঘ্রাণ তাকে এক মুহূর্তে 50-55 বছর পার করে শৈশবে পৌঁছে দেয়। একটা ভালোবাসাময় খুশিতে মন ভরে ওঠে। এটা একটা চাষিদের গ্রাম। মাটির বাড়ির দাওয়ায় মুরগি দানা খুঁটে খাচ্ছে, গরু এক কোনায় বসে জাবর কাটছে, পুকুরে ছেলেপুলেরা জল ছিটিয়ে সাঁতার কাটছে, পাড়ে হাঁসের দল এক পায়ে চোখ বন্ধ করে পালকে ঠোঁট গুঁজে বিশ্রাম নিচ্ছে। চারিদিকে সুস্থ জীবনের ছবি দেখে নিজের মনের মধ্যে জমিয়ে রাখা অন্ধকার দূর হতে থাকে। আবার ক্ষুধাও বোধ ফিরে আসে। গ্রামের মাঝে একটা ছোট্ট দোকান, সেখান থেকে মুড়ি বাতাসা কিনে জল খান। গ্রামের শেষে একটা পুরনো সান বাঁধানো ঘাটওয়ালা দিঘি। চারদিকে গাছপালা থাকা জায়গাটা ঠান্ডা। ঘাটের পৈঠায় বসে বিশ্রাম নিতে থাকেন। দিঘিতে অনেক শালুক ফুল ফুটে আছে। মনোরমার কথা মনে হয়। ও শাপলা খেতে বড় ভালোবাসত। মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। পথশ্রান্ত অমরনাথের চোখ লেগে আসে। ঘুমের মধ্যে স্বপ্নে খোকাকে দেখেন। না, বড় হয়ে যাওয়া খোকা নয়, বছর 6-7 খোকা। তার জুঁই ফুলের মতো মুখটা তুলে তাকে বলছে, বাবা, আমি পাহাড় দেখব। একটা ঝাঁকুনি খেয়ে তন্দ্রা ভেঙে যায়। দেখেন ঘাটের নিচের ধাপে দাঁড়িয়ে দুটো ছেলে ব্যাঙবাজি করার চেষ্টা করছে, কিন্তু পারছে না ঠিকঠাক। হয়তো এদেরই কণ্ঠস্বর তার কানে এসেছিল খোকার রূপ ধরে। ছেলে দুটোকে বললেন, ওইভাবে ধরিসনি, খামচিকে ঠিক করে না ধরলে কখনো হবে না। তুমি শিখিয়ে দেবে দাদু? বাচ্চাদের আগ্রহ দেখে উঠে আসেন। মজা লাগছিল। কতদিন আগে তিনি এই ব্যাঙবাজি করতেন, যেন গত জন্মের কথা। বাচ্চাদের থেকে খামচি নেন। প্রথমটা হলো না, কিন্তু তারপরেটা 3-4 বার লাফালো। দেখলেন শৈশবে শেখা কিছু জিনিস মানুষ কখনো ভোলে না। বাচ্চা দুটোকে খামচি ধরা শিখিয়ে দিলেন। ওদেরও 1-2 বার লাফানোই ওদের কি উত্তেজনা। ওদের বললেন, প্র্যাকটিস করলে তো ওদেরও ভালো লাফাবে। বাচ্চা দুটো কাজ ঘেঁষে আসে, নানা রকম প্রশ্ন করতে থাকে। সাধ্যমতো উত্তর দেন। তারপর বলেন, একটু জল খাবি রে? বড্ড তেষ্টা পেয়েছে। অপেক্ষাকৃত ছোট ছেলেটা হাত জড়িয়ে ধরে বলে, আমার সাথে চলো দাদু, বাড়িতে গিয়ে জল খাবে। ছোট ছেলেটার নাম নাড়ু। নাড়ুর মা জলের সাথে বাটিতে করে একটু আখের গুড় দিলেন। নাড়ুর মাকে সত্যি কথাই বললেন যে পথ ভুল করে এই গ্রামে এসে পড়েছেন। নাড়ুর মা বলে, তাহলে আজকের রাতটা এই মেয়ের কুঁড়িতে কাটান বাবা। কাল ভোরবেলা নাড়ুর বাপ সাইকেলে করে আপনাকে স্টেশনে পৌঁছে দেবে। সেদিন রাতে নাড়ুর মায়ের হাতে লাল মোটা চালের ভাত, খেসারির ডাল আর মিঠার ডিংলার ঝাল তরকারি দিয়ে ভাত খেয়ে ঘুমাতে গেছিলেন। সারাদিনের পথশ্রান্ত অমরনাথ শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে স্বপ্ন দেখলেন মনোরমা তাকে ডাকছে। এখনকার মনোরমা নয়, অল্প বয়সের মনোরমা। একহারা চেহারা, মিষ্টি মুখে শ্যামলা যুবতী মনোরমা মিষ্টি করে বলছে, তালের ফুলুরি ভাজি, গরম গরম খাবে, এসো। খোকাও রয়েছে স্বপ্নে, তবে একেবারেই দুধের শিশু। স্বপ্ন দেখে তিনি কাঁদছিলেন। যেটি তিনি এতদিনে তিক্ততায় বুঝতে পারেননি, আজ সেটা পরিষ্কার হয়ে গেল। মনও তো এই রকম ছিল না। অসম্ভব দারিদ্র আর সন্তানদের নিয়ে অসহনীয় যাতনায় এমনটা হয়ে গেছে। বুকের মধ্যেটা এক অব্যক্ত যন্ত্রণায় টাটিয়ে উঠছিল। নিজের উপর ঘেন্না হচ্ছিল যে তিনি কিভাবে মনোয়ার বুড়ো থেকে দূরে চলে যাবার কথা ভাবলেন। একবারও মনে হলো না যে ওরা কত অসহায় হয়ে যাবে তাকে ছাড়া। মনোর কাছে যাবার জন্য মনটা ছটফটিয়ে উঠছিল। প্রথমে ভেবেছিলেন কাউকে না ডেকেই চলে যাবেন, কিন্তু পরে মত পাল্টে নাড়ুর মাকে ডাকলেন। সে তো অন্ধকারে কিছুতেই ছাড়তে রাজি নয়। শেষে নাড়ুর বাবা উঠে এসে বলল, ঠিক আছে, আমি সাইকেলে পৌঁছে দিচ্ছি। নাড়ুর বাবা সাইকেল নিয়ে বের হবার পরে তাকে নিজের গ্রামের নাম করে সেখানে পৌঁছে দিতে বললেন। সে বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেছিল। বাইরে কাঠের গেটটা নাড়াতেই দরজাটা খুলে মনও বের হয়ে এসে তাকে দেখে কাঁদতে আরম্ভ করলো। তোমারে কি প্রাণে দয়া মায়া নেই কো?
রাগের মাথায় কি কইতে কি কয়েছি, তাতেই তুমি বাড়ি ছেড়ে চলে গেলে। আমি আর বুড়ো সারা পাড়ায় খুঁজলাম, মেয়েটা পর্যন্ত সারাদিন কিছু দাঁতে কাটেনি, সারাদিন কেঁদেছে, এতক্ষণ জেগেই ছিল, এই খানিক আগে ঘুমালো। কুপির হলুদ ম্লান আলোয় বহুদিন পরে স্ত্রীর দিকে ভালো করে তাকালেন। সুশ্রী শ্যামলা মনোরমার মুখে মেচেতার দাগ পড়েছে, সামনের দিকে চুল ঝরে গিয়ে টাকের মতো হয়ে গেছে, ছিপছিপে গরনের বদলে থলথলে মোটা হয়ে গেছে। স্নেহ আর করুণায় বুকের মধ্যেটা টনটন করে উঠছিল। স্ত্রীকে সত্যি কথাটা বলতে পারলেন না, মিথ্যে করে বানিয়ে বললেন যে তাকে একটা জরুরি কাজে এক জায়গায় যেতে হয়েছিল। তারপর সেখানে আটকে যান। ভেবেছিলেন ওখানেই রাতটা কাটাবেন, কিন্তু বাড়িতে চিন্তা করবে তাই একটা লোককে ধরে কয়ে সাইকেলে বাড়ি এসেছেন। সরল মনোরমা তাই বিশ্বাস করে বসে, মুখে বলে, তাই বলো, আমিও বুড়ুকে তাই কইছিলুম যে তোর বাবা এত দায়িত্বজ্ঞানহীন নয়, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। কিন্তু তোমার আহ্লাদি মেয়ে কেঁদেই আকুল, বলে তুমি নিশ্চয়ই বাবাকে কিছু কয়েছ, তাই বাবা গৃহত্যাগী হয়েছে। অমরনাথও সেই কথায় সাই দিয়ে বলেন, গৃহত্যাগ আর আমি, রামও, তোমাদের ছেড়ে স্বর্গে গিয়েও কি সুখ পাবো? বলি একটু চা বানাবে গিন্নি? আজ সারাদিন তোমার হাতে চা না খেয়ে শরীরে যেন জুত পাচ্ছি না। চা খেতে খেতে মনোরমা বলে, আজকের দিনটা কিন্তু খারাপ নয় গো। বিকেলে সেনদি দিয়ে এসেছিলেন, বললেন সোমনাথ কয়ে দিয়েছে যদি আবার বিয়ে করতেই হয় তবে সে শুধু বুড়ুকেই বিয়ে করবে। আমিও সুযোগ বুঝে কয়ে দিলুম, বুড়ুর বাপের ইচ্ছে বুড়ু যেন চাকরি করে। মাগি তাতেই রাজি, বলে বুড়ুকে আমার ছেলের পছন্দ, এক ফোঁটা নাতিটারও পছন্দ। আর আমিও বুঝেছি বুড়ুর মতো বউ আমি চেষ্টা করলে কোথাও পাবো না। বাইরের দাওয়ায় চাঁদের আলোয় দুই বৃদ্ধ বৃদ্ধা পাশাপাশি বসে চা খেতে খেতে টুকটাক গল্প করে আর ফিক ফিক করে হাসতে থাকে। রাত জাগা পাখি, নিস্তব্ধ চরাচর আর আকাশের চাঁদ, তাই দেখে খুশি হয়ে ওঠে, ভাবে ভালোবাসা চিরন্তন, যা আজ এই গরিব বুড়ো বুড়ির দাওয়ায় পিঁড়ি পেতে এসে বসেছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।